আজ শেখ হাসিনা কি সত্যি এক্সক্লুসিভ ইন্টারঅ্যাকশনের জন্য সশরীরে উপস্থিত হবেন ফরেন করেসপন্ডেন্স ক্লাবের এই আয়োজনে? দেখুন, যে কোনো প্রক্রিয়াতেই শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে এই সংযুক্ত হওয়ার ঘটনাটা কিন্তু 5ই আগস্টের পর একেবারে প্রথমবারের মতো ঘটবে। বাংলাদেশ কিংবা ভারতের কোনো সাংবাদিকের সঙ্গে তিনি সরাসরি বক্তব্য দিয়েছেন, সংবাদ সম্মেলনের কোনো আয়োজন করেছেন, এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। 2024-এর 5ই আগস্টের 17 মাস পর দিল্লিতে হঠাৎ করেই পরপর 2 সপ্তাহে আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে দুটো সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গত শনিবারের সংবাদ সম্মেলনের পর এখন পুরো ভারতীয় গণমাধ্যমের জল্পনা, আলোচনা এবং কৌতূহলের একদম তুঙ্গে পৌঁছেছে আজকের সংবাদ সম্মেলনটি নিয়ে, যেই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের আয়োজনে তাদেরই ভেন্যুতে। এর আগে গত শনিবার দিল্লি প্রেস ক্লাবে প্রথম আওয়ামী লীগ নেতৃবৃন্দ দিল্লিতে প্রকাশ্যে এসে দিল্লিতে আওয়ামী লীগের দুজন মন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তারা প্রকাশ্যে এসে একটা সংবাদ সম্মেলন করেন। কোনোটাই আওয়ামী লীগের ব্যানারে হচ্ছে না। আজকে শেখ হাসিনা উপস্থিত হবেন এই কথা যে আমন্ত্রণ পত্রে লিখে আমন্ত্রণ পত্র ছাপানো হয়েছে, বিতরণ করা হয়েছে ফরেন করেসপন্ডেন্স ক্লাব এর আয়োজনে, সেই সংবাদ সম্মেলন বা মতবিনিময় সভাটির আগে গত শনিবারের সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। জাতিসংঘ রিপোর্টের কি ফাঁক আছে, গলদ আছে, সেগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরতে, এবং সেখানে একটা মানবাধিকার সংগঠনের ব্যানারে করা ওই সংবাদ সম্মেলনটি দিল্লি প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রথম আওয়ামী লীগের 2জন মন্ত্রী উপস্থিত হন। তার পরপরই এ খবর ছড়িয়ে পড়ে যে এর পরের সপ্তাহে এমন একটি মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে দিল্লিতে, যেখানে শেখ হাসিনা স্বয়ং উপস্থিত থাকবেন। সত্যিই কি শেখ হাসিনা উপস্থিত থাকবেন? মানে শেখ হাসিনা উপস্থিত থাকবেন এ কথাটা যখন ছড়িয়ে গেছে এবং আমন্ত্রণ পত্রে ফরেন করেসপন্ডেন্স ক্লাব, যেটি কিনা দিল্লিতে অবস্থিত বিদেশি সাংবাদিকদের একটি ক্লাব, সেই ক্লাব লিখেছেন যে ওখানে এক্সক্লুসিভ ইন্টারঅ্যাকশন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। লক্ষ্য করার মতো বিষয় তো অবশ্যই যে তারা সাবেক প্রধানমন্ত্রী যেমন লেখেন নাই, তারাই সেই আমন্ত্রণ পত্রে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শেখ হাসিনা বক্তব্য রাখবেন, শেখ হাসিনার সঙ্গে সেখানে একটা মত বিনিময়ের সুযোগ পাওয়া যাবে। এ কারণে সেই আমন্ত্রণ পত্র থেকে এ খবর দ্রুততার সাথে ছড়িয়ে পড়ে যে শেখ হাসিনা প্রকাশ্যে আসতে যাচ্ছেন প্রথমবারের মতো 2024-এর 5ই আগস্টের পর, এবং সেটা ঘটতে যাচ্ছে দিল্লিতে। দিল্লির সরকার, ভারত সরকার যে এ ধরনের সংবাদ সম্মেলন, মত বিনিময় সভা আয়োজন করতে দিয়ে কিংবা ভারতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে দিয়ে, যেখানে আওয়ামী লীগের মন্ত্রীদের মন্ত্রী বলে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, যে সব আমন্ত্রণ পত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, বুঝতে বাকি থাকে না যে দিল্লি ভারত সরকার সরাসরি একটা বার্তা দিতে চাইছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে যখন কার্যক্রম চালানোর কোনো অনুমোদন নাই আওয়ামী লীগের, তখন তারা মনে করে যে তারা ভারতে সেই পরিসরটা তৈরি করে দিতে পারে, এবং ভারতের গণমাধ্যম প্রস্তুত বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের মতামত, তাদের অবস্থানগুলো বিশ্বের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিশ্বের সম্প্রদায়, আন্তর্জাতিক সম্প্রদায় এবং বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দিতে তাদের গণমাধ্যমের মাধ্যমে। এবং বিবিসি বাংলা এই যে 23শে জানুয়ারি আজ শেখ হাসিনা একটা সংবাদ সম্মেলনে প্রকাশ্যে হাজির হবেন কিনা সে খবর যে ছড়িয়ে পড়েছে, ভারতের গণমাধ্যমের মধ্যে যে এটা নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তাদের প্রতিবেদনটিতে লিখেছে যে কেন আওয়ামী লীগ ভারতীয় গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ মনে করছে, এবং সেখানে তারা বলেছে যে যেহেতু বাংলাদেশের সংবাদ মাধ্যমেও এই যে মানে আওয়ামী লীগের খবর প্রকাশ নিয়েও তো একটা বাধা নিষেধ আছে, এই অবস্থায় ভারতীয় গণমাধ্যমে যে কোনো খবর প্রকাশ হলে সেটা যথাযথ গুরুত্ব পাবে। সেটা ভারতে এসে সংবাদ সম্মেলন করবার একটা কারণ যারা সংবাদ সম্মেলন আয়োজন করেছেন, মানে আওয়ামী
আওয়ামী লীগের ব্যানারে তো করেন নাই, মানবাধিকার সংগঠনের ব্যানারে গত শনিবার তারা কিন্তু স্পষ্টত বলেছেন যে দিল্লির সংবাদ সম্মেলনই প্রথম নয়, জাতিসংঘ রিপোর্টের খুঁত গলদ ফাঁকগুলো নিয়ে তারা এর আগে লন্ডন, ব্রাসেলস সহ ইউরোপের বিভিন্ন দেশে সংবাদ সম্মেলন করে এসেছেন। কিন্তু ভারতে সংবাদ সম্মেলন করার বিষয়টা যে স্পর্শকাতর, এবং এটা যে ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের নিরাপত্তা সংস্থা, ভারতের সরকারের এক রকমের সায় ছাড়া অসম্ভব, সেটা বুঝতে কারোই কোনো অসুবিধা হচ্ছে না। আসলে ভারত সরকার এখনো ভীষণভাবে অনিশ্চিত যে বাংলাদেশ 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে একটা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার দিকে যেতে পারবে কিনা, এটা নিয়ে ভারতের ভেতরের উদ্বেগ এতই বেশি, বিশেষভাবে যখন নির্বাচনটা আওয়ামী লীগকে দূরে সরিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে যাচ্ছে না, তখন সেই নির্বাচন স্থিতিশীলতা নিয়ে আসতে পারবে কিনা তা নিয়ে ভারত সরকারের ভেতরের উদ্বেগটা এতটাই বেশি। তার মধ্যে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর খবর আছে যে খুব শিগগিরই বাংলাদেশে নানা ধরনের জঙ্গি হামলার ঘটনা ঘটতে পারে, তার সঙ্গে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক থাকতে পারে, এবং এমন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে যেতে পারে নির্বাচনের আগে যে নির্বাচনটা একটা লম্বা অনিশ্চিত সময়ের জন্য পিছিয়ে যেতে পারে। এই অবস্থায় ভারত মনে করছে যে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসরটা টিকিয়ে রাখা, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম টিকিয়ে রাখা, আওয়ামী লীগকে সংগঠন হিসেবে শক্তিশালী রাখা, সংগঠিত রাখা এবং তাদের অবস্থান সংবাদ মাধ্যমের মাধ্যমে তাদের জনগণকে জানান দেওয়ার কাজে সর্বতোভাবে সহায়তা করা উচিত। এবং ভারত সেই বার্তাটি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোকে দিতে চাইছে, যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান করতে চাইছে। আজ শেখ হাসিনা কি সত্যি এক্সক্লুসিভ ইন্টারঅ্যাকশনের জন্য সশরীরে উপস্থিত হবেন ফরেন করেসপন্ডেন্স ক্লাবের এই আয়োজনে? দেখুন, যে কোনো প্রক্রিয়াতেই শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে এই সংযুক্ত হওয়ার ঘটনাটা কিন্তু 5ই আগস্টের পর একেবারে প্রথমবারের মতো ঘটবে। বাংলাদেশ কিংবা ভারতের কোনো সাংবাদিকের সঙ্গে তিনি সরাসরি বক্তব্য দিয়েছেন, সংবাদ সম্মেলনের কোনো আয়োজন করেছেন, এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তিনি ইমেইলের মাধ্যমে, প্রশ্নোত্তরের মাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন গত অক্টোবর মাস থেকে। অনেকগুলো সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি, ইন্ডিপেন্ডেন্ট, রয়টার্স, এপি সহ আন্তর্জাতিক গণমাধ্যম, সকল শীর্ষ গণমাধ্যমে এবং ভারতের সকল শীর্ষ গণমাধ্যমে। কিন্তু এই যে তিনি যে নিরাপদ গৃহে আছেন, তিনি যে নিরাপদ বাসভবনে আছেন, সর্বোচ্চ নিরাপত্তার চাদরে ঢেকে যে তাকে রাখা হয়েছে 5ই আগস্টের পর থেকে, যেখান থেকে তিনি বিভিন্ন প্ল্যাটফর্মে এবং টেলিফোনের মাধ্যমে আওয়ামী লীগের দলীয় নেতা কর্মী, অঙ্গ সংগঠনের একেবারে তৃণমূলের নেতা কর্মী, তাদের পরিবার পরিজন সকলের সঙ্গে প্রতিদিন ব্যাপক যোগাযোগ রাখছেন, এবং তার সেই যোগাযোগের ভিত্তিতেই দল সংগঠিত হয়ে উঠছে এবং তা নিয়ে বাংলাদেশ সরকার বারবার আপত্তি জানাচ্ছে। সেসবের মধ্যেও তাকে কখনো যোগাযোগ বন্ধ করতে হয়নি। এমনকি ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি নালিশ করেছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য তিনি আমাদের অতিথি, তিনি একেবারেই স্বাধীন, এই বিষয়ে ভারত সরকার কাউকে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে না। ঠিক তেমনি ভাবে শেখ হাসিনা আবার বাড়ির বাইরে এসে কিংবা বাড়িতে বসেই কোনো সভায়, সমাবেশে কিংবা কোনো সাংবাদিক সম্মেলনে এখন পর্যন্ত বক্তৃতা দেন নাই। কাজেই ফরেন করেসপন্ডেন্স ক্লাব দিল্লির, তারা যে তাদের আমন্ত্রণ পত্রে মূল আকর্ষণ হিসেবে এই কথাটা লিখেছেন, সেটা খুব স্বাভাবিক। ভারতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী, তিনি প্রথম এই খবরটা সংবাদ মাধ্যমে দিয়েছিলেন যে শুক্রবার 23শে জানুয়ারি আরেকটি সংবাদ সম্মেলন হবে এবং সেখানে শেখ হাসিনা উপস্থিত থাকবেন। তারপর থেকেই ব্যাপক আলোড়ন এবং জল্পনা শুরু হয় এই নিয়ে। গৌতম লাহিড়ী কি জানেন আজ 23শে জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনা উপস্থিত হচ্ছেন? গৌতম লাহিড়ীকেই সেই প্রশ্ন করেছিলাম। 23 তারিখের কথা বললেন, সেটা ফরেন করেসপন্ডেন্ট ক্লাব নিজে দায়িত্ব নিয়েছে যে তারা অর্গানাইজ করছে, তারা শেখ হাসিনাকে আমন্ত্রণ জানায়। আমি এটুকু বলতে পারি আপনার কথার অন্যভাবে, যে ভারত সরকারের অনুমতি আছে কিনা বলতে পারবো না, কিন্তু ভারত সরকার বাধা দেয়নি, এটুকু বলতে পারি। বাধা দিলে এটা করা যেত না। এখন পর্যন্ত যা ওদের ধরুন অফিসিয়াল, আপনি যদি ইনভাইটটা দেখেন,
অফিসিয়াল ইনভাইটে লেখা আছে যে এক্সক্লুসিভ ইন্টারাকশন উইথ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং তার মন্ত্রীদের নাম এবং যারা অন্য মন্ত্রী নন, আওয়ামী লীগের এমপি বা ইত্যাদি, তাদের সকলের নাম ইত্যাদি দেওয়া আছে 4-5 জনের। এবং তারা সেখানে প্রথমে শেখ হাসিনা, এখন পরবর্তীকালে সেই আমি শুরুতে সেটাই বলেছিলাম বলে অনেকে একটু বিভ্রান্ত হয়েছেন যে শেখ হাসিনা বোধহয় সরাসরি, আমি খুব শব্দ চয়ন করেছিলাম খুব মেপে, মানে আমার বলার ভঙ্গিতে বহু অর্থ করা যেত, এই কারণেই আমি বলেছিলাম ইচ্ছা করেই, সেটা হচ্ছে তিনি উপস্থিত থাকবেন। কারণ উপস্থিত থাকবেন শারীরিকভাবে আমি বলিনি, উপস্থিত থাকবেন ভিডিওতে আমি বলিনি, উপস্থিত থাকবেন অডিওতে আমি বলিনি, আমি বলেছি উপস্থিত থাকবেন, এখনো বলছি তিনি উপস্থিত থাকবেন। এবং তিনি এখন আপনাকেই বলছি আমি, শেষ পর্যন্ত হয়তো তিনি অডিওতেই ভাষণ দেবেন এবং প্রশ্ন উত্তরের জন্য তাকে প্যানেলে যারা থাকবেন তারা দেবেন, তাতে সন্তুষ্ট না হলে, এখানে কিন্তু ভারতীয় সাংবাদিক না, এটা কিন্তু বিদেশি সাংবাদিক থাকবেন, অর্থাৎ ফরেন করেসপন্ডেন্টদের তিনি অ্যাড্রেস করবেন। ফলে সেটা তো রাজনৈতিক দলের মতো সভা হবে না, সেটা একজন সংবাদ সম্মেলনে যা যা বলতে হয়, যেসব নতুন তথ্য বা নীতি ঘোষণা করতে হয়, নতুন কার্যক্রম ঘোষণা করতে হয়, সেগুলো তো সেই সাংবাদিকদের তিনি বলতে চান বা বলবেন হয়তো। তার প্রশ্নগুলো আমি শুনেছি, পরবর্তীকালে তাকে পাঠিয়ে দিলে, যেমন তিনি ইমেলে ইন্টারভিউ দিচ্ছেন, অতি দ্রুত ইমেলে একটা জবাবও দিয়ে দিতে পারেন। এখন আমি বলছি এটা কিন্তু আমি একবারে নিশ্চিত নই, এই কারণে এখনো কিন্তু আমি জানি আওয়ামী লীগ নেতারা কেউ কেউ চাইছেন যে তিনি সশরীরে উপস্থিত হন, সশরীরে মানে অন্তত ভিডিওতে, কিন্তু ভিডিওতে নিরাপত্তার সংস্থার আপত্তি আছে যে ভিডিওতে যারা জানতে পারে, যারা এক্সপার্ট, বিশেষ করে টেরোরিস্টরা সব থেকে বেশি এক্সপার্ট, জানেন তো, রাষ্ট্রের থেকেও বেশি এক্সপার্ট টেরোরিস্টরা, তারা ধরে নিতে পারবে এটা কোন জায়গায় আছেন উনি। ফলে সেই কারণে তো এখনো এটা আমার মনে হয় না শেষ পর্যন্ত তিনি ভিডিওতেও আসবেন, কিন্তু তিনি থাকবেন ওই অডিও মাধ্যমে, হয়তো তিনি অ্যাড্রেস করবেন, লেখা আছে যে শি উইল অ্যাড্রেস, এটা লেখা আছে শব্দটা। বাংলাদেশের পত্রিকা আমার দেশ তারা খবর দিচ্ছে যে দিল্লির কূটনৈতিক সূত্রগুলোর পাশাপাশি ভারতীয় গণমাধ্যমগুলো আমার দেশ পত্রিকাকে জানিয়েছে আগামীকাল শুক্রবার প্রথমবারের মতো, তারা গতকাল এই খবরটা ছেপেছে যে শুক্রবার প্রথমবারের মতো শেখ হাসিনাকে ক্যামেরার সামনে দেখা যেতে পারে। 2024 সালের 5ই আগস্ট পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকে হাসিনা এখনো ক্যামেরার মুখোমুখি হননি। দিল্লির অনুষ্ঠানটির আয়োজন করেছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাব। এবং আমার দেশ খবর দিচ্ছে যে দিল্লির একটা নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রে তারা জেনেছে যে ওই আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করার কথা রয়েছে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পঙ্কজ শরণের। অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেবেন শেখ হাসিনা এবং আমার দেশও উল্লেখ করছে যে আমন্ত্রণ পত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানটির ব্যাপারে ঢাকার পক্ষ থেকে আপত্তি জানানোর পরেও তা আমলে নেয়নি দিল্লি। যেটা বলছিলাম, দিল্লি স্পষ্টতই একটা বার্তা দেওয়ার জন্যে বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরি করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে, ভারতে তার রাজনৈতিক পরিসর তৈরি করতে চাইছে বলে আমার ধারণা। এবং আওয়ামী লীগকে সংবাদ মাধ্যমে রেখে, আওয়ামী লীগকে প্রকাশ্যে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনার কেন্দ্রে রাখতে চাইছে। এবং সরকার যেহেতু, ইউনূস সরকার যেহেতু ক্রমাগত প্রতিক্রিয়া জানিয়ে যাবে এসব ঘটনায়, তার মাধ্যমে সরকারকেও ব্যতিব্যস্ত রাখতে চাইছে। এই পুরো প্রক্রিয়ায় আওয়ামী লীগ ক্রমাগতভাবে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে রয়েছে বটে। এই সবকিছুর মাধ্যমেই রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের আলোচনায় শিরোনাম হওয়া অব্যাহত রেখেছে বটে। মুহূর্তে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য, রাজনৈতিক বিশ্লেষক এবং অবশ্যই কলামিস্ট গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আর যে কথা বলছিলাম যে আজ থেকে মাঠের লড়াইটা শুরু হয়েছে, যদি সেখান থেকে প্রশ্ন করি, আপনার কি মনে হয়, আপনি নিজেও তো সংসদ সদস্য ছিলেন, রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এখন না হয় একটু অন্য কাজবাজ নিয়ে ব্যস্ত রয়েছেন, কিন্তু যে আমেজটা থাকার কথা একটা জাতীয় সংসদ নির্বাচন, উপরন্তু তার সঙ্গে গণভোটটা জড়িয়ে গেছে, সেই আমেজ কি আপনি দেখতে পাচ্ছেন কিনা, যে উৎসাহ উদ্দীপনা? না, প্রথমত কোনো নির্বাচনের যে আমেজ সেটা নেই। যে সকল এলাকাতে বিদ্রোহী প্রার্থী, বিএনপির বিদ্রোহী প্রার্থী খুব স্ট্রং, এবং বিএনপি ভার্সেস বিএনপি,
বা বিএনপি যাদেরকে নমিনেশন দিয়েছে তাদের জোটের পক্ষ থেকে, যেখানে প্রতিযোগিতা হচ্ছে, হুম। তো সেই জায়গাগুলোতে মানে কিছু উত্তেজনা ছড়াচ্ছে, যেগুলো সামাজিক মাধ্যমে তোলপাড় হচ্ছে। যেমন পটুয়াখালীতে নুরুল হক নুরু, তারপরে ব্রাহ্মণবাড়িয়াতে সেখানে যাকে বলা হয় রুমিন ফারহানা। তো এইরকম কিছু কিছু জায়গার কিছু খবরাখবর ফেসবুকে আসছে, কিন্তু নির্বাচনের মাঠে অন্যান্য এলাকাগুলোতে মনে হবে, আপনি গেলে মনে হবে কোনো নির্বাচনই হচ্ছে না। এখানে সব নির্বাচন, মূল ব্যাপার হলো আমাদের দেশে নির্বাচনের শক্ত প্রতিপক্ষ থাকতে হয়, যাদের স্টেক হোল্ডার আছে। এখন বিএনপির জন্য আসলে যোগ্য স্টেক হোল্ডার হলো আওয়ামী লীগ, আবার আওয়ামী লীগের জন্য যোগ্য স্টেক হোল্ডার হলো বিএনপি। আওয়ামী লীগ কিন্তু তিনটি নির্বাচনের সর্বোচ্চ চেষ্টা করেছিল, কিন্তু চেষ্টা করার সত্ত্বেও কিন্তু তারা নির্বাচন মাঠটাকে জমাতে পারেনি। বোঝার চেষ্টা করুন, খেলাটা যদি এরকম হয় যে ম্যারাডোনা বা ধরুন মেসি, তারা ঢাকা স্টেডিয়ামে খেলবেন একা একা, কেউ দেখতে যাবে না, অথবা ধরুন খেলবেন আর্জেন্টিনার পুরো টিম নিজেরা নিজেরা খেলবেন, কেউ টিকিট কেটে দেখতে যাবে না। তো নির্বাচনের মাঠটা এরকম, যেখানে প্রচুর প্রতিযোগিতা থাকবে, উত্তেজনা থাকবে, সাসপেন্স থাকবে, তাহলে একটা নির্বাচন সেখানে জমে ওঠে। এবং এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হলে প্রার্থীরা, কর্মী সমর্থকরা, আইন শৃঙ্খলারা নিজেরাই রক্ষা করে, থানা পুলিশ দিয়ে এগুলো আসলে রক্ষা করা যায় না। তো ফলে নির্বাচনের আমেজ তৈরি হয়নি এবং এটা হবে না। এবং ভোট কেন্দ্রে ভোটার আসাটা মানে এটা আমার দৃষ্টিতে একেবারে অসম্ভব একটা ঘটনা, এখানে অলৌকিকও ঘটবে না। অতীতে যে কয়বার আমাদের মানে দেশে তিনটি নির্বাচনে ভোটার সংখ্যা ক্রমান্বয়ে কমছে, 14তে যা ছিল তার চেয়ে 18তে কমে এসছে, 18তে যা ছিল 24-এ আরো কম। আর এই ভোটার আনার জন্য 18তে মানুষের যে চেষ্টা ছিল তার চেয়ে মানে 24-এ অনেক অনেক বেশি ছিল, কিন্তু ভোটার আসেনি। এটা 15 ফেব্রুয়ারির মতো হতে পারে, এটা 2024 সনের আমিডামি নির্বাচনের মতো হতে পারে, অথবা রাতের ভোটের মতো হতে পারে, অর্থাৎ ভোট কেন্দ্রে ভোটার আসবে না। 2 নম্বর হলো যে এই ব্যালট বাক্সগুলো পূর্ণ করতে হবে, ভোটার কাউন্ট। এখন কেউ যদি দেখে যে আমার 5% 6% ভোটার আসছে, তো তাকে তো এটা অ্যাটলিস্ট 50% ভোট কাউন্ট দেখানোর জন্য একটা অবৈধ পন্থা, অনৈতিক পন্থা অবলম্বন করতে হবে। তো সেই কাজটি অতীতে যেমন পুলিশ করেছে, তারপরে শেষে নির্বাচন কমিশন করেছে, এবার করবে কারা? এবার কি সেই কাজটা যদি সরকারের পক্ষ থেকে করা না হয়, তাহলে এখানে একটা বিরাট আমলাতান্ত্রিক মানে মিসম্যানেজমেন্ট দেখা দেবে। আবার কেউ যদি করতে যায়, তাহলে এই ক্যামেরা নিয়ে প্রতিপক্ষ যেভাবে এটাকে নিয়ে একটা কলঙ্কিত করার চেষ্টা করবে, তাতে যারা করবে তারা বিপদে পড়ে যাবে। তো সব মিলিয়ে আপনি নির্বাচনের যদি 100টা উপসর্গ ধরেন, যে একটির সঙ্গে অন্যটির সংযোগ হলে, সম্মিলন হলে একটা ভালো নির্বাচন হবে, এইরকম একটা সিঙ্গেল জায়গাতেও আপনি ডট মিলাতে পারবেন না। যার জন্য নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা, তিনি যে বললেন যে এবারে নির্বাচন হবে ঐতিহাসিক, কোন জায়গা থেকে ঐতিহাসিক হবে বলে আপনি মনে করছেন? ঐতিহাসিক হয় হলো যে ইতিহাসে কখনো এই ঘটনা কখনো ঘটেনি, নতুন একটা ইতিহাস তৈরি এরকম। অথবা ইতিহাসে অতীতে যা কিছু ঘটেছে তার কোনোটার সঙ্গে আপনি মিলবেন না, মিলাতে পারবেন না, এবং এটা ব্যতিক্রম কিছু একটা হবে, তো এই কারণে ঐতিহাসিক হতে পারে। দ্বিতীয়ত হলো উনি যে পদবিতে আছে ওখানে পান্না যদি আপনিও থাকতেন না, আপনি এই কথাই বলতেন, ওনার মতো এরকম একটা মানে হাসি দিতেন। হ্যাঁ, তো আপনার ঢাল নাই, তলর নাই, পুলিশ আপনার কথা শুনে না, র্যাব আপনার কথা শুনে না, সেনাবাহিনীর প্রধানের সাথে আপনার কেমন সম্পর্ক, বঙ্গভবনের সাথে আপনার দেখা সাক্ষাৎ নেই, তো আপনি এই অবস্থায় কি বলতেন বলেন? আপনি বলতেন যে কেউ আমার কথা শুনে না, কোনো নির্বাচন হবে না, কেউ ভোট কেন্দ্রে আসবে না, এভাবে কি আপনি বলতেন? আপনি কি বলতেন? ইনূস সাহেব যেটা বলতেছে আপনি ঠিক সেম কথাটাই বলতেন। এটা একটা চক্র, ওখানে যে যায় তাকে ঠিক সেম কথাটাই বলতে হয়। একই কথা শেখ হাসিনা বলেছেন, একই কথা এরশাদ বলেছেন, একই কথা বেগম খালেদা জিয়া বলেছেন। যখন যে ওখানে বসেছেন তাকে ওই কথাগুলোই বলতে হয়েছে। ভবিষ্যতে আপনি গেলে আপনিও একই কথা বলবেন, আমি একই কথা বলবো, এটাই প্রকৃতির নিয়ম। আর আমরা এই যে জনগণ, আমরা যা বলছি, আমরা অতীতেও যেভাবে বলেছি এখনো বলছি, আগামী এইভাবে বলবো। হয়তো আপনি আমি নই, কিন্তু আপনার আমার জায়গাতে নতুন কেউ আসবেন যারা এই জিনিসগুলো প্রতিবাদ করবেন, বলতে থাকবেন। সবকিছু সব জায়গা থেকেই লাভ খেতে হবে, সব জায়গা থেকেই লাভ খেতে হবে, নির্যাতিত হতে হবে, এটাই আমাদের ভবিতব্য আর কি। আমি একটু এই বিষয়টা একটু জানার আগ্রহ, যে আপনি বলছেন যে এটা
অন্য যে কোনো নির্বাচনের চেয়ে আরো ওর্স হতে পারে, আরো বাজে হতে পারে, তার একটা সংজ্ঞা আপনি দিয়েছেন। রাতের ভোটের মতো হতে পারে, যেহেতু রাতের ভোট শব্দটা আমাদের কাছে ব্যাপক পরিচিত দুটি শব্দ, সেই জায়গা থেকে আমি জিজ্ঞাসা করছি যে সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রশ্ন না, আমরা দেখতেই পাচ্ছি সরকার নিজে একটি পক্ষ হয়ে গেছে। তো এখানে রাতের ভোটের চেহারাটা কেমন হতে পারে যদি হয় আর কি? এরকম যা কিছু হবে এটা আমি কল্পনাও করতে পারছি না। কারণটা হলো আচ্ছা। অপরাধ এবং অন্যায় যেটা হয় সেটা একই জিনিস দুইবার হয় না। ধরেন আপনার বাড়িতে কেউ শীত কাটলো, শীত কেটে সেই ঘরের নিচ দিয়ে একটা শীত কেটে চুরি করে সব নিয়ে গেল। ওই চোর দ্বিতীয়বার এসে ওইভাবে সে শীত আর কাটবে না, সে নতুন একটা প্ল্যান করবে, পলিসি করবে। তা আমাদের দেশে যে নির্বাচনগুলোতে র্যাগিং হয়েছে, আপনি 1973 সনের প্রথম নির্বাচন থেকে শুরু করে পরবর্তী যে নির্বাচনগুলোতে যে অনিয়মগুলো হয়েছে দেখবেন একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই। 1986 সনে এরশাদ যে নির্বাচন করেছে, 88-তে ইট ওয়াজ টোটালি ডিফারেন্ট। তো আবার 14-তে শেখ হাসিনা যেটা করেছেন, 18-তে ইট ওয়াজ ডিফারেন্ট। 18-তে যেটা করেছে সেটা 24-এ তিনি করেননি। তো কাজেই এইবার যা কিছু হবে এটা আপনি আমি কল্পনাই করতে পারছি না, আউট অফ আওয়ার ইমাজিনেশন। এর কারণ হলো যারা শয়তানি বুদ্ধি করে তারা তো সারাদিন ওই গবেষণা করে। আপনি সারাদিন কন্টেন্ট নিয়ে ব্যস্ত, কাজকর্ম নিয়ে ব্যস্ত, দৃশ্যমান শরীয়ত নজরে, মানে আপনার নজরে যা কিছু আসছে ওটা আপনি বিচার করতে পারছেন, বিশ্লেষণ করতে পারছেন। কিন্তু পর্দার আড়ালে যেগুলো শয়তানি হচ্ছে, বদমাইশি হচ্ছে, সেই বদমাইশি আপনি আমি কল্পনাও করতে পারবো না যেগুলো হবে। আপনি আমি শুধু কল্পনা করতে পারবো হাজার হাজার মানুষ ভোট কেন্দ্রে যাবে, সুন্দরভাবে ভোট দেবে, কালেকশন হবে, এইটা পজিটিভ অর্থে আমরা ক্যালকুলেশন করতে পারবো, কিন্তু নেগেটিভ জিনিসগুলো আমরা কখনোই ক্যালকুলেশন করতে পারবো না। ফলে এখানে ভালো যদি হয় অতীতের মতো ভালো হবে, আর মন্দ যদি হয় তাহলে এমন মন্দ হবে যেটা অতীতে কখনো হয়নি। এটা হলো সংজ্ঞা। আমি বহিঃশক্তির খেলার কথা প্রথমে উল্লেখ করছিলাম। এইবারের নির্বাচনের বহিঃশক্তির খেলাগুলো আমি যদি স্পষ্ট করে বলি, যুক্তরাষ্ট্র কিংবা ভারত অথবা চীন এখন মুখ্য ভূমিকায় আছে। অন্তত আমার কাছে মনে হয় যে তারা একটা বিশাল গেম প্লে করছে। আহ আপনি কি বলবেন যে এর আগে যে নির্বাচনগুলো হয়েছে বা বাংলাদেশের বিভিন্ন ক্রুশিয়াল মোমেন্টে অবশ্যই বহিঃশক্তির হস্তক্ষেপ ঘটেছে, আমরাই সেটি করে দেওয়ার সুযোগ করে দিয়েছি। এইবারের খেলাগুলো কি আগের চেয়েও ভয়ঙ্কর হবে? এইবারে খেলাগুলো জটিল হবে। এর কারণ হলো আগের বার যারা খেলেছে তারা অতীতে যে কোনো সময় সেটা শক্তিশালী। তিনটা শক্তি ধরেন, ভারত, চীন এবং আমেরিকা। তো তাদের সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক এই তিনটি সক্ষমতা অতীতের যে কোনো সময় সে বেশি। নাম্বার 2, আজ থেকে 10 বছর, 20 বছর, 30 বছর আগে ভৌগোলিকভাবে বাংলাদেশের যে গুরুত্ব ছিল, অর্থনৈতিক সামাজিকভাবে গুরুত্ব ছিল, অতীতের যে কোনো সময় আসছে এই গুরুত্ব এখন ওদের কাছে বেশি, সারা দুনিয়ার কাছে বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি। 3 নম্বরে যেটা প্রবলেম সেটি হলো অতীতে এই ধরনের সমস্যা মোকাবেলা করার জন্য আমাদের রাজনৈতিক নেতৃত্ব, সামরিক নেতৃত্ব, সিভিল সোসাইটি, তাদের যে যোগ্যতা ছিল, ব্যাকবোন ছিল, লেখাপড়া ছিল, ধীর শক্তি ছিল, সে তুলনায় বলতে গেলে এখন আমরা কিছুই নেই। আমরা এখন নিঃস্ব, রিক্ত, অসহায়, মানে ব্যাকবোন হারিয়ে সেই মানে কি বলবো, মানে খুঁজে বেড়াচ্ছি যে কোথায় আমাদের মানে ব্যাকবোন আছে। প্রত্যেকটা লোক প্যারালাইজড অবস্থায় আছে, মাথা তুলে কেউ তো আমরা দাঁড়াতে পারছি না, আমাদের কোনো কথা কারোর কাছে আশার সঞ্চয় করছে না। কেউ আমাদের এই দেশে এখন আশ্রয়দাতা কেউ নেই, মানে যার কথা শুনে মনে শান্তি লাগে, যার কথা শুনলে মনে হয় তিনি আমাদেরকে নেতৃত্ব দিবেন, তার কথা শুনলে মনে হয় তার নেতৃত্বে বাংলাদেশ একটা ভালো জায়গায় চলে যাবে। সবকিছু ধোঁকাবাজি, সবকিছুর মধ্যে হলো আর্টিফিশিয়াল, বানানো। মানে আপনি একজনে লিখে দিচ্ছেন জনাব পান্না, পড়তেছেন জনাব টান্না। মানে এখন টান্না পান্না সাহেবের লেখা যদি টান্না পড়েন তাহলে তো সে এটা হবে না। এখন সবকিছুই প্রেসক্রাইবড, সবকিছুই শেখানো, সবকিছুই অভিনয়। এখানে ন্যাচারাল যে লিডারশিপ যেটিকে বলা হয়, মনের ভিতর থেকে উৎসরিত লড়াই, সংগ্রাম, প্রেম, ভালোবাসা, দেশ প্রেম, মানুষের জন্য কর্তব্য, এই জিনিসগুলো যারা মূল ধারাতে আছে আপনি কয়জনের মধ্যে দেখতে পাচ্ছেন বলেন? ফলে কি হলো, এখানে আমি যেটি স্পষ্ট বুঝতে পারছি সেখানে ভালো কিছু হওয়ার কোনো লক্ষণই নেই। বহিঃশক্তির কথা বলছিলেন যে তাদেরকে মোকাবেলার মতন কোন ধরনের শক্তি আমাদের নেই, আমরা এখন বলতে গেলে পুরো নিঃস্ব।
আমি ওই জায়গা থেকে যদি প্রশ্ন করি যে এই যে শক্তিগুলা এর আগে যেভাবে খেলেছে, এখন এই আন্তর্জাতিক শক্তিগুলা কি আরো নগ্নভাবে বাংলাদেশে খেলবে? এবং যদি এভাবে বলি, বাংলাদেশ কি আসলে তাহলে ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হলো? তা তো অবশ্যই। আপনি বোঝার চেষ্টা করুন, যারা অন্যের ধন সম্পদ হরণ করে, অন্যের সতীত্ব হরণ করে, ওদের একটা মানসিক যাকে বলে রোগ হয়ে যায়। যে যত অসহায় হয়ে পড়ে, যে যত আর্তচিৎকার করে, ওই অবস্থাতে তার ধন সম্পদ হরণ করতে তাদের খুব মজা লাগে। ডাকাত, সেই সমস্ত ডাকাত, দুধর্ষ ডাকাত বলি, যারা রেপ করবে, ধর্ষণ করবে, তারপরে বাড়িতে আগুন ধরিয়ে দিবে, বাড়ির কর্তাকে মারবে, মারার পরে তাদের ধন সম্পদ লুণ্ঠন করবে। তো এখন সাম্রাজ্যবাদী শক্তিগুলো পোড়া মাটি নীতিতে মাঠে নামছে। আপনি 18 কোটি মানুষ, ডাজ নট ম্যাটার, আপনার 18 কোটি মানুষের কবর দিয়ে হলেও যদি আপনার একটা সেন্ট মার্টিন লাগে, আপনি সেই সেন্ট মার্টিনটা নেবেনই। আপনার 18 কোটি মানুষের একেবারে জ্বলন্ত চিতা জ্বালিয়ে দিয়ে আপনার যদি এখানে বার্মা অ্যাক্ট তৈরি করতে হয়, আপনাকে সেটা আপনি করবেনই। তো এই জিনিসগুলো মানে ইতিহাসের যে সাম্প্রতিক সমাজের মানে যাকে বলা হয় সাম্রাজ্যবাদী শক্তি, এটা অতীতের হালাকু খান, চেঙ্গিস খান, তাদের সবার চেয়ে নির্মম। আপনি হালাকু খানের বা চেঙ্গিস খানের যদি জাস্টিসের কথা শুনে, আমাদের নেতিবাচক কথা শুনে, আপনি পাগল হয়ে যাবেন যে এইরকম ছিল তাদের রয়্যাল কোর্টে জাস্টিস। মানে অথচ এখন এই জামানাতে সাম্রাজ্যবাদী শক্তিগুলো মানে তাদের প্রয়োজন। আপনি এই যে ধরেন ভেনেজুয়েলাতে যে ঘটনাটা ঘটলো, তো এরকম ভাবে কোনো মধ্যযুগে শুনছেন যে অন্য দেশের সৈন্য পাঠে রাজাকে ধরে নিয়ে গেছে? কখনো এই ঘটনা হয়নি, কিন্তু এখন এই ঘটনা ঘটছে। ফলে বাংলাদেশে আমরা যারা আছি, প্রত্যেকটা মানুষই অতীতের যে কোনো সময়ের চাইতে রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে অর্থনীতি, জনজীবন, সাধারণ মানুষ, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করে, আমরা সবাই সেই যে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি তাদের কবলে আছি, তাদের বলে একেবারে রোষানলে আছি। তো এটা কিভাবে অ্যাক্ট করবে, কিভাবে রিয়াক্ট করবে, আর এবং কিভাবে এটার নেতিবাচক ফলাফল আসবে, এটা কল্পনা করা যাচ্ছে না। কিন্তু এই ফলাফলটা এশিয়ার অন্যতম শক্তি তো চীন তো রয়েছেই, তারা এখন নতুন খেলা খেলে কিনা সেটি এখন দেখার বিষয়। আর পাশাপাশি ভারত তো রয়েছেই। আপনি চীন যেমন চীন চীন কিন্তু আসলে অন্য দেশের অর্থনৈতিক বিষয়াদি ছাড়া এখনো পর্যন্ত তাদের সাম্রাজ্যবাদী নীতি কখনো তারা দেখায়নি, এটা আপনাকে বুঝতে হবে। এবং চীনের 5000 বছরের ইতিহাসে তারা কখনোই তাদের নিজের সীমান্ত, মানে এখন যে গ্রেটার চীন আছে, এর বাইরে গিয়ে কোনো রাষ্ট্র তারা দখল করেনি। বরং তারা বিভিন্ন সময় পশ্চিমা দ্বারা, আরবিয়ান দ্বারা, বিভিন্ন জাতিগোষ্ঠী দ্বারা তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। বিস্তারের বিষয়টি প্রভাব তো বিস্তার করতে পারে অর্থনৈতিক ভাবে, নানান ভূ রাজনৈতিক জায়গা থেকে তো প্রভাব বিস্তার করবে। না, প্রভাব বিস্তার না, এখানে তারা ব্যবসা করার জন্য যতটা প্রভাব বিস্তার করা দরকার ওটা তারা করে যাচ্ছে এবং আগামীতে তারা করবে। তারা দেখুন এত কিছুর পরে আমেরিকার সঙ্গে তারা ভালো ব্যবসা, সবচেয়ে বেশি ব্যবসা করে আমেরিকার সঙ্গে। ভারতের সঙ্গে যখন তাদের যুদ্ধ চলছে তখনও তারা ভারতকে ঋণ দিয়েছে। যুদ্ধ চলছে সীমান্তে, কার্গিলের যুদ্ধ, মানে যুদ্ধ চলছে কার্গিল নয় যে আর একটা সীমান্তে, কিন্তু ওখানে তারা কিন্তু তখনও লোন দিয়েছে। ফলে ওরা একটা যাকে বলা হয় বেনিয়া জাত, তারা ব্যবসা করবে। আর ওদের দ্বিতীয় যে ভয়, মানে দ্বিতীয় যে ভয়টা, সেটা হলো এখানে মানে তাদের একটা রাজনৈতিক আধিপত্য তারা বিস্তার করতে চাচ্ছে, এই কারণে যে ভারত যেন বেশি শক্তিশালী না হয়ে যায়। এটাকে তারা মানে তাদের প্রাইম না, তাদের প্রাইম হলো ব্যবসা বাণিজ্য, তারা ব্যবসা করতে চায়। আমি ওদের সাথে যতটুকু মিশেছি, যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলাম, আমি দেখেছি এই ব্যবসার বাইরে ওদেরকে আমি কখনো এরকম কোনো যাকে বলা হয় দেখিনি। আর ভারত এখানে যেহেতু প্রতিবেশী, তো ভারত এখানে হস্তক্ষেপ করা থেকে শুরু করে অন্য যা কিছুই তারা করতে পারে, সেটা কিভাবে করতে পারে সেটা তারা সিকিমে যেটা করেছে, কাশ্মীরে যেটা করছে, এর বেশি, বা ইভেন মালদ্বীপে যেটা করেছে বা নেপালে যেটা করেছে, নট মোর দেন দ্যাট, এর বেশি তারা করতে যাবে না, এই লব্জা। কিন্তু আমেরিকা যেটা করবে, ইংল্যান্ড যেটা করবে, ফ্রান্স যেটা করবে, এটা ইভেন উই ক্যানট ইমাজিন। আপনি ওদের এই অবস্থা দেখতে হলে মধ্যপ্রাচ্যে যেতে হবে, ওদের এই অবস্থা দেখতে হলে আপনাকে আফ্রিকাতে যেতে হবে, উত্তর আফ্রিকা, পশ্চিম আফ্রিকাতে যেতে হবে, সাব সাহারা অঞ্চলে যেতে হবে। তা আমরা সেই ওদের একটা ডিজাইনের মধ্যে পড়ে গেছি সবাই। দিস ইজ দ্য প্রবলেম। আমরা শেষ করবো গোলাম মাওলা রনি। আমি যে বিষয় একটু জানতে চাই একেবারে ছোট করে 1 মিনিটের মধ্যে, প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বলেছেন যে এবার ভোট গণনায় দেরি হতে পারে। আমরা জানি গণভোট আসলে হচ্ছে, কিন্তু ব্যালট পেপার তো আলাদা। অথবা
আমরা কি এটি সহজভাবে নেওয়ার কোনো উপায় আছে কিনা, নাকি এর মধ্যে অন্য কোনো কিছু গন্ধ পাওয়া যাবে? মানে ভোট গণনা, ভোটের ফলাফল যত বেশি দেরি হবে, আমরা যেন অন্য কিছু ঘটার সম্ভাবনা থাকে, এরকম একটা সন্দেহ মানুষের সবসময় রয়ে যায়। তেমন কিছু ঘটার সম্ভাবনা কি আছে? কেন এই কথা তিনি এত আগে থেকে বলা শুরু করলেন, বা এই কথা তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা উচিত, তিনি কেন বললেন? মূল ব্যাপার হলো শফিক সাহেবের কথা নিয়ে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক ঝামেলা হয়েছে ইতিমধ্যে। এই ভদ্রলোক একজন নিরেট সাংবাদিক, শান্তশিষ্ট গো বেচারা টাইপের মানুষ ছিলেন। তো এই রাষ্ট্র ক্ষমতা হওয়ার পরে তার মাথা খারাপ হয়ে গেছে। এখন ওনার যে একটা সীমা পরিসীমা আছে, কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না, সেটা তিনি অনেক সময় বলে ফেলেন কাণ্ডজ্ঞান নাকি। এই যে কথাটা বলেছেন ফলাফল নিয়ে, এটা তো ওনার বলা ঠিক হয়নি। কিন্তু এটার সঙ্গে কোনো কনস্পিরেসি আছে বা এই কনস্পিরেসি করার ক্ষমতা তার আছে বা তার সরকারের আছে, আই ডো নট থিঙ্ক সো। এই অবস্থাতে তাদের করারই কিছু নাই এখানে। মানে তার বলার দরকার, একেবারে লোকজন ডেকে জিজ্ঞাসা করে না। আলটিমেটলি আগে যে ধরনের একটা প্রিভিলেজ ছিল, এখন তারেক রহমান সাহেব আসার পরে মানে যমুনা, তারপরে সে প্রেস সচিব, তাদের যে গুরুত্বটা আছে সেই গুরুত্বটা নাই বললেই চলে। তো সেখানে আসলে লাইমলাইটে আসার জন্য কিছুটা বলতে হবে, তো এই জন্য তিনি বলেছেন। এটা একটা কথার কথা, নট ইফেক্টিভলি, নাথিং মোর।